করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি প্রথমে বলে যাব ক্রোমোজোমাল অ্যাবারেশন কি আসলে। ক্রোমোজোমাল অ্যাবারেশনের অ্যাবারেশন তো হচ্ছে অর্থাৎ যেইভাবে বিন্যস্ত হওয়ার কথা সেইভাবে না, একটু ত্রুটিপূর্ণ বিন্যস্ত। ক্রোমোজোম তো বুঝো নাকি? প্রথমত হলো যে সেল, আমরা যদি ইয়ে করি আমাদের বডির ইউনিট কি সেল। এই সেলের ভিতরে কি কি থাকে? প্রথমত বলবো নিউক্লিয়াস থাকে। প্রত্যেকটা সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? অনেক কিছু থাকে, তার মধ্যে হইলো ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম এর মধ্যে বা আমরা যদি বলি ক্রোমোজোমকে যদি আমরা আস্তে আস্তে ছোট করে নিয়ে আসি তাহলে কি পাবো? আমরা ডিএনএ পাবো। ডিএনএ এর মধ্যে জিন থাকে। এখন কিভাবে থাকে ডিএনএ এর মধ্যে জিন? আমরা যদি এইভাবে চিন্তা করি যে একটা গাছ হইলো ক্রোমোজোম, বট গাছে তো ভূত থাকে, জিন থাকে, তাই না? তো একটা বট গাছ হইলো ক্রোমোজোম, তার ডালগুলি হচ্ছে বড় বড় ডাল থাকে, ডালগুলি হচ্ছে ডিএনএ। এখন জিন থাকে কোথায়? ওই ডালের যে অংশে ভূত থাকে বা এমনিতে জিন থাকে, অর্থাৎ আমরা জিন পরীর কথা শুনছি, মুসলমান হিসাবে আমরা জিন জাতিকে বিশ্বাস করি যে আল্লাহর দুইটা সৃষ্টি জীব আছে যাদের বিচার হবে, একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন, অর্থাৎ মানুষ জাতি আর জিন জাতি। ওই জিন জাতি আর এই জিন, সেলের জিন একই ধরনেরই কাজকর্ম, তাদের ফাংশন একই রকমের। ওই জিনও দেখা যায় না, এই জিনও দেখা যায় না, তাদের কাজকর্ম একটু অন্যরকমের, অদৃশ্যভাবে কাজ করে এবং অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এই জিনেরও দিছে, বায়োলজিক্যাল জিনেরও দিছে, আবার ওই জিনেরও অনেক ক্ষমতা দিয়ে রাখছেন আল্লাহ। এই জিনের মাধ্যমেই সবকিছু বৈশিষ্ট্য নির্ভর করে। তুমি কিভাবে কথা বলো, হাঁটো কিভাবে, এইটা অনেক ক্ষেত্রে তোমার বাবা মায়ের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। অর্থাৎ তোমার বাবার হাঁটা দেখে, এটা একটা গল্প আছে, আমি যাচ্ছি না ওইদিকে, কথা বলা, হাঁটা, চলা, দেখা, এগুলিও নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা, সবকিছু। আর জিনের পাশাপাশি এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর আছে। অর্থাৎ আমি এনভায়রনমেন্ট বলতে এখানে বুঝাইতে চাচ্ছি যে এই ঠিক আছে, এমনিতে ওয়েদার বলতে, এনভায়রনমেন্ট বলতে টেম্পারেচার, হিউমিডিটি, এগুলি যা বোঝো। তারপরেও মানুষ নিউট্রিশন, তারপর আরেকটা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি, এগুলিও আবার প্রভাব বিস্তার করে ওই জেনেটিক যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার প্রকাশিত হওয়ার ব্যাপারে। তোমরা হয়তো এরকমের কিছু শুনছো। তো যাই হোক, তাইলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে। যেমন বট গাছের মধ্যেই ডাল থাকে, আর ডালের যে অংশে জিন বসে থাকে, ভূত বসে থাকে, সেইটাই হইলো লুকাস। তো এরকম আমাদের ক্রোমোজোমের মধ্যে যে জিন, যেখানে জিন থাকে সেটাকে আমরা লুকাস বলি, সংক্ষেপে লুসাই বা লুকাই বলি। তো এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের বিন্যাস ভিন্নতর হইলেই আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশন বলি, নরমালের চেয়ে অন্য রকমের হইলে। তা আজকে আমরা ইন্টারেস্টিং করার জন্য মানুষের ক্রোমোজোম নিয়ে কথা বলবো। আসতেছি আমি। টাইপস অফ জেনেটিক ভেরিয়েশন। জেনেটিক ভেরিয়েশন, এখন আমরা ভেরিয়েশন কেন হয়, মানে একজনের সঙ্গে আরেকজনের বা প্যারেন্টস এর সঙ্গে অফস্প্রিং এর কেন ভেরিয়েশন হয়? দুই কারণে হইতে পারে। একটা এলিলিক ভেরিয়েশন, মানে জেনেটিক্যাল ভেরিয়েশন। আরেকটা ভেরিয়েশন আছে নেগেটিভলি, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশনটা মেইনলি হয় জিনের ভিন্নতার কারণে, তারতম্যের কারণে, সংখ্যার কারণে, ড্যামেজের কারণে, অর্থাৎ জিন দায়ী মিউটেশনের জন্য।
আর ক্রোমোজোমাল অ্যাবারেশন এর জন্য যেসব ত্রুটি হয় এটার জন্য ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের নাম্বার এগুলি দায়ী। দেখো, এলিলিক ভেরিয়েশন মানে এলিল মানে জিন, তোমরা পড়ছো হয়তো ইন দ্য মিন টাইম। মিউটেশনস ইন পার্টিকুলার জিনস অর লুসাই, লুসাই মানে অবস্থান যেখানে জিন থাকে। তো আরেকটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশন, সাবস্টেন্সিয়াল চেঞ্জেস ইন ক্রোমোজোম স্ট্রাকচার। ক্রোমোজোম স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ আছে, সেটা নাম্বারের দিক দিয়ে হবে, এমনি ক্রোমোজোমের গঠনের দিক দিয়ে হবে। তো এগুলি আবার টিপিক্যালি এফেক্ট মাল্টিপল জিনস। এখন মনে করো কোনো একটা ক্রোমোজোমের একটা অংশ ছুটে গেছে, আর ওই অংশের মধ্যে জিন ছিল ওই কোনো একটা বৈশিষ্ট্যের জন্য, যেমন ফর্সা হওয়ার জিন বা চুল কোঁকড়ানো হওয়ার জিন ছিল। এখন ওই ক্রোমোজোমের ওই অংশটুকু যদি কোনো কারণে ডিলিশন হয়ে যায় বা ইনএক্টিভ হয়ে যায় বা ছিঁড়ে যায় ওইখান থেকে, তাহলে তার ওই জিন অনুপস্থিত হয়ে গেল, তখন আর তার কার্ড হেয়ার হবে না। তাইলে আলটিমেটলি এই ক্রোমোজোমাল অ্যাবারেশনও মিউটেশনকে এফেক্ট করে। আচ্ছা, এই জিনিসটা হয়তো বুঝতে পারছো আর কি। তো জিন মিউটেশন করলে আর একটু সুবিধা হবে। মেটাফেজ ক্রোমোজোম, এটা হিউম্যানের, মানুষের কয় জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে। মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম। এই যে দেখো, প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া, তৃতীয়, চতুর্থ, এইভাবে 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 হইয়া তোমরা 22 জোড়া আছে। আর শেষে যাইয়া আছে এক্স অর ওয়াই, XX অর XY, অর্থাৎ টোটাল 23 জোড়া। এক জোড়া অটোজোম, আরেক জোড়া, সরি 22 জোড়া অটোজোম, এক জোড়া সেক্স ক্রোমোজোম। সবার মাইক অফ রাখো, শুধু সিয়ারের মাইকটি একটু অন রেখো, আমি করে দিচ্ছি। জি স্যার, অন আছে। আচ্ছা, এই হইল মোটামুটি মানুষের ক্রোমোজোম। তো তোমরা আরেকটা জিনিস অনেকেই ভুল করে, যে পিতামাতা থেকে এই ক্রোমোজোমের বিন্যাস কিভাবে আসে। এই ক্রোমোজোমের সমন্বয়ে কোন সেল যখন ডিভাইডেশন হয়, দুই ধরনের ডিভাইডেশন হয়, একটা মাইটোসিস হয়, একটা মিওসিস হয়। তো এই যে তোমরা পড়ছো হয়তো স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস পড়ছো, অর্থাৎ যে প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হয়, মেল গ্যামেট। মেল গ্যামেট হচ্ছে স্পার্ম বা স্পার্মাটোজোয়া, আর ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। এটা ওজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। ওজেনেসিস প্রক্রিয়ায় কি ওভাম তৈরি হয়, এটা হচ্ছে ফিমেল গ্যামেট। আচ্ছা, তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। তো ওই গ্যামেটের মধ্যে হ্যাপ্লয়েড নাম্বার, এমনিতে 2n বা ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোম থাকে, কিন্তু যখন গ্যামেট তৈরি হয় স্পার্মাটোজেনেসিস অথবা ওজেনেসিস, তখন কি হয়? হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম হয়, অর্থাৎ তখন 23টা হয়। স্পার্মের মধ্যে 23টা ধরো, আর ওভামের মধ্যে 23টা। এখন যদি 23 জোড়াই থাকতো, তাহলে কি হইতো? পরে বাচ্চার মধ্যে 46 জোড়া হয়ে যেত। আল্লাহরই একটা, সৃষ্টিকর্তার একটা মহিমা যে সবসময় কি 23 জোড়া হয়। কিভাবে হয়? 23টা আসে বাবা থেকে, 23টা আসে মা থেকে, এই পরে আবার বাচ্চার মধ্যে আসে হয় 23 জোড়া। আর নয়তো যদি 46 জোড়া হইতো বা এভাবে বাড়তে থাকতো, তাহলে মানুষ আর মানুষ থাকতো না, অন্য কিছু হয়ে যেত। তো ওই রকমের এই সেক্স ক্রোমোজোমও দুই ভাগে ভাগ হয়ে যায় আর কি। তো ওভাম বা স্পার্মের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত থাকে? 23টা করে। 22টা থাকে অটোজোম, একটা থাকে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমটা আইদার এক্স অর ওয়াই,
এটা ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, আমি জিজ্ঞাসা করি বেশি যে স্পার্মের মধ্যে কয়টা ক্রোমোজোম। প্রথম বলি সেলের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে, উত্তর হচ্ছে 23 জোড়া। পরে জিজ্ঞাসা হচ্ছে স্পার্মের মধ্যে কয়টা থাকে, স্পার্ম তো বোঝো মেল গ্যামেট, আর ওভাম হচ্ছে ফিমেল গ্যামেট। তাহলে এই মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট বা স্পার্ম বা ওভামের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? অনেকে বলে একটা বা এক জোড়া, এটা ভুল। থাকে 23টা। 23টা ক্রোমোজোমের মধ্যে 22টা হইল অটোজোম, একটা হইল সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোমটা হইল আইদার এক্স অর ওয়াই। আচ্ছা, এখন আমরা মানে ওই যে জোড়ায় জোড়ায় থাকে সেটা হচ্ছে এক্স এক্সও থাকতে পারে অথবা এক্স ওয়াই আকারও থাকতে পারে সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি যে কি ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন আছে, ক্যাটাগরিজ অফ ক্রোমোজোমাল অ্যাবারেশনস আমরা ক্যাটাগরি করে রাখছি করব। এনিউপ্লয়েডিস, এ চেঞ্জ ফ্রম ইউপ্লয়েড নাম্বার, অর্থাৎ ক্রোমোজোমের নাম্বার এর ভেরিয়েশন হয়। সবসময় এক জোড়া করে থাকার কথা, 2n নাম্বার ক্রোমোজোম থাকার কথা। অনেক সময় এই 2n থেকে একটা বেশিও হইতে পারে, আবার অ্যাবনর্মাল আর কি একটা কমও হইতে পারে। তো এই সংখ্যার যে কোনো এই ধরনের ক্রোমোজোমের সংখ্যার ব্যত্যয় ঘটলেই আমরা সেটাকে এনিউপ্লয়েডি বলবো বা ইউপ্লয়েডি বলবো। আচ্ছা, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড এরকমের শব্দ পাবা তোমরা। ইনভার্সনস, ইনভার্সন হচ্ছে পেরিসেন্ট্রিক, ইনভার্সন অ্যাবাউট দ্য সেন্ট্রোমিয়ার। তারপরে আরেকটা হচ্ছে প্যারাসেন্ট্রিক। তোমরা সেন্ট্রোমিয়ার ইয়ে করছো পড়ছো তাই না? ইনভার্ট হওয়া অনেকটা কনভার্ট হওয়ার মতো শব্দটা, তাই না? আর একটা আছে ডিলিশনস, অর্থাৎ আমি একবার বলছিলাম যে ক্রোমোজোমের কোনো একটা অংশ যদি ডিলিট হয়ে যায় তাহলে কি অবস্থা হবে, এটা এক ধরনের চেঞ্জ। ইনভার্সন হচ্ছে ওই সেন্ট্রোমিয়ারের মানে একটা ক্রোমাটিডের মাঝে বা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিড একত্রে যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। তো এই ভার্সনটা যদি সেন্ট্রোমিয়ার বেসিস হয় তাহলে আমরা পেরিসেন্ট্রিক বলি। ইনভার্সন মানে বিপর্যয় এক ধরনের, অর্থাৎ উল্টাপাল্টা হয়ে যাওয়া, উলটপালট হওয়া। ইনভার্সনের বাংলা হচ্ছে উলটপালট হয়ে যাওয়া। প্যারাসেন্ট্রিক হচ্ছে ইনভার্সন নট ইনভলভিং দ্য সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের সঙ্গে বেসিস করে হ্যাঁ উল্টাপাল্টা হয় না। আচ্ছা, যাই হোক, তারপর তোমরা এই টপিকটা আস্তে আস্তে বুঝবা আর কি, প্রথমেই মানে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আসবে না। তারপর ডুপ্লিকেশন, ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়। ওই যে একজোড়া ক্রোমাটিড থাকলে হ্যাঁ বা একজোড়া ক্রোমোজোম থাকলে সেখানে নিজেদের মধ্যে কি হয়, ওই বিভিন্ন পার্টের এক্সচেঞ্জ হয়। তোমরা ক্রসিং ওভার পড়ছো? মনে হয় না, এখনো পড়ো নাই। পড়ছি স্যার। পড়ছো, আচ্ছা। ক্রসিং ওভারের সময় সেগমেন্টের ট্রান্সফার হয় না, মানে ট্রান্সলোকেশন হয় না, মানে লোকেশন জি চেঞ্জ স্যার। করে তো, তাই না? হ্যাঁ, ওই ক্ষেত্রে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস হয় সেটাও এক ধরনের অ্যাবারেশন। আচ্ছা, মানে যে ট্রান্সফার হয়ে যে জায়গায় যাওয়ার কথা যে অংশটা, সেটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলেই বা যুক্ত হইলেই সেটা কি ট্রান্সলোকেশনাল অ্যাবারেশন বলা হবে। এইটুকু ধারণা নিলাম। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাও না আমি বড় করে দেখাবো? স্যার বড় করে দেখালে ভালো হয়। আচ্ছা,
বড় করে দিছি পরে তো আর আসে না। দাঁড়াও আবার নিয়ে আসি। কার এখান থেকে শব্দ আসে? বড় করে আসতেছে না কেন? দেরি। ও আচ্ছা, ঠিক আছে, আসতেছে। ভেরিয়েশন ইন ক্রোমোজোম নাম্বার। ক্রোমোজোম নাম্বারের ভেরিয়েশনের কারণেও ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়, অর্থাৎ দুইটার জায়গায় একটা থাকলো, দুইটার জায়গায় তিনটা থাকলো, এরকমের নাম্বারের ভেরিয়েশন হইলে সেটা কি? সেটাও একটা এক ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন। ইউপ্লয়েডি, নর্মাল ভেরিয়েশনস অফ দ্য নাম্বার অফ কমপ্লিট সেটস অফ ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোম আছে, এখানে যদি 24 জোড়া হয়ে যায় অথবা 23 দুগুণে 46টা 47টা যদি হয়ে যায়, 46টার জায়গায় যদি 47টা হয়ে যায় তাহলে সেটা ইউপ্লয়েডি। অথবা এটা হচ্ছে নর্মাল ভেরিয়েশনস অফ দ্য নাম্বার অফ কমপ্লিট সেটস অফ ক্রোমোজোম। যেমন হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে স্পার্ম বা ওভামে থাকে, অর্থাৎ গ্যামেটে থাকে। মানুষের ক্ষেত্রে 23 জোড়া না থেকে 23টা থাকে, তাহলে এটা হ্যাপ্লয়েড, এটা নর্মাল ভেরিয়েশনস। ডিপ্লয়েড, সোমাটিক সেলের ডিপ্লয়েড আকারে। আসসালামু আলাইকুম। না, বাসায় ক্লাস নিচ্ছি আর কি, অফিসে। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ফিটি দিয়ে তারপরে করছে তো। এটা সাক্ষর সাহেবের সঙ্গে কথা বললেই সে বলে দিবে সব। এটা ফর্ম ইয়ে থেকে কি বলে পোস্ট গ্রাজুয়েট ডিন থেকে নিয়ে, ডিন অফিস থেকে নিয়ে তারপরে জমা দিবে টাকা পয়সা। তারপরে যে বিভিন্ন হল থেকে ইয়ে নিতে হয়, হলের যে বিভিন্ন হল না তো, যে হলে তার এনরোলমেন্ট করা আছে ওইখান থেকে নিতে হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সরি, আমাদের এক সিনিয়র স্যার কল দিছিলেন আর কি। আচ্ছা, তাইলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝছো না? অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকলে ডিপ্লয়েড বলে। ট্রিপ্লয়েড হচ্ছে 3 গুণ থাকলে, টেট্রাপ্লয়েড 4 গুণ থাকলে। যাই হোক, এর মধ্যে হ্যাপ্লয়েড হয়েছে স্পার্ম ওভামের ক্ষেত্রে নরমাল, আর সোমাটিক সেল এমনি বডির সেলের ক্ষেত্রে ডিপ্লয়েডটা নরমাল, কিন্তু ট্রিপ্লয়েড টেট্রাপ্লয়েড এগুলি নরমাল না, এগুলি অ্যাবনরমালিটিস। এনিপ্লয়েডি, এনিপ্লয়েডি মানে ইউপ্লয়েডি না। এন কথার অর্থ নাই, এনস্ট্রাস মানে এস্ট্রাস নাই। পড়ছো কিনা তোমরা জানি না আমি। এস্ট্রাস এনস্ট্রাস বুঝো তো না? এনস্ট্রাস এন কথার অর্থ হইছে নাই। আচ্ছা, ভেরিয়েশন ইন দ্য নাম্বার অফ পার্টিকুলার ক্রোমোজোম উইদিন এ সেট। একটা সেটের মধ্যেই যখন নাম্বার অফ ক্রোমোজোম মানে ভেরিয়েশন থাকবে একটা পার্টিকুলার সেটের মধ্যে, ধরো সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি ভেরিয়েশন হয় তাহলে এটা অ্যানিপ্লয়েডি। এটা খেয়াল রাখো, শুধু একটা সেটের মধ্যে। ধরো 22তম জোড়ার ক্রোমোজোমের মধ্যে অ্যাবনরমালিটিস আছে, 14তম ক্রোমোজোমের মধ্যে
ক্রোমোজোম জোড়ার মধ্যে হ্যাঁ ঝামেলা আছে, অ্যাবনর্মালিটি আছে। এই ক্ষেত্রে আমরা এগুলিকে অ্যানুপ্লয়েডই বলবো। সেক্স ক্রোমোজোম নিয়ে আমরা আজকে বেশি আলোচনা করব। যেমন উদাহরণস্বরূপ এই অ্যানুপ্লয়েডই হচ্ছে মনোজোমি, ট্রাইজোমি, পলিজোমি। অল্টারেশন অফ ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বারের কিভাবে অল্টারেশন হয়, স্বাভাবিক নিয়ম থেকে বিচ্যুতি কিভাবে ঘটে, সেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখো। দুই ধরনের সেল ডিভিশন আছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা মিওসিস। মাইটোসিস ধরো উপর থেকে হইলো, এটা বিশেষ করে স্পার্ম ওভাম তৈরি হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিস প্রক্রিয়ায় মিওসিস হয়। এই মিওসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ক্রোমোজোম নাম্বার মিওসিস প্রক্রিয়া অর্ধেক না হইতো, তাইলে ওই যে কথা, ওই কথাটা সত্যি যে 46 জোড়া হয়ে যেত নেক্সট জেনারেশনে, অর্থাৎ সন্তান 46 জোড়া হয়ে যেত, 46 জোড়া ক্রোমোজোম বিশিষ্ট সন্তান হইতো। তো এখন দেখো, যখন মিওসিস প্রক্রিয়া সেল ডিভিশন হয়, এখানে কয়টা ক্রোমোজোম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ক্রোমোজোম আছে, তাই না? একজন কথা বললেই হবে। জি স্যার। আচ্ছা, চারটা ক্রোমোজোমের মধ্যে যখন মিওসিস প্রক্রিয়া শুরু হবে, তখন এই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো আলাদা হবে, আলাদা হয়ে তারপরে কম্বিনেশন হবে। তো সেই ক্ষেত্রে দেখো, এই যে দুই জোড়া ক্রোমোজোম আছে এখানে, দুইটা ক্রোমোজোম আছে এখানে, এই ক্রোমোজোম সাধারণত কি মিওসিস প্রক্রিয়ায় অর্ধেক হয়ে যাবে, ভাঙবে। এখন জাংশন কথার অর্থ কি বলতো? জাংশন কথার অর্থ হয়েছে যুক্ত থাকা, জংশন। বাংলায় জংশন বলা হয় রেল স্টেশনের, কে মেইনলি জংশন বলা হয়। এটা জানো কিনা জানি না, আগে জংশনই লেখা হইতো। অর্থাৎ এইখানে এসে ট্রেন যুক্ত হয়, বিযুক্ত হয়, রেল লাইন যুক্ত হয়, বিযুক্ত হয়, এরকমের। তো জংশন হয়েছে যুক্ত হয়, এটা একটা পজিটিভ টার্ম। আর এটার যদি আমরা ডিস জাংশন লাগাই, ডিস জাংশন মানে কি? বিযুক্ত হওয়া, মানে যুক্ত হওয়ার উল্টা। খেয়াল করো টার্মটা, অনেকেই ভাইবাতে ভুল করো। জাংশন হয়েছে যুক্ত হওয়া, ডিস জাংশন হয়েছে বিযুক্ত হওয়া, অর্থাৎ যুক্ত না হওয়া। তা আমাদের এই মিওসিস প্রক্রিয়ায় মানে উদ্দেশ্য হচ্ছে মিওসিস প্রক্রিয়ার যে এখানে ক্রোমোজোম ডিস জাংশন হবে, অর্থাৎ আলাদা হয়ে যাবে, বিযুক্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি বিযুক্ত না হইতে পারে, অর্থাৎ আলাদা না হইতে পারে, এইটা একটা অ্যাবনর্মালিটিস তৈরি করবে। আর সেটাকে আমরা কি বলি? নন ডিস জাংশন, মানে যুক্তই থেকে যাবে, বিযুক্ত আর হইল না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো মিওসিস 2 তে কি হয়? এই নন ডিস জাংশনের কারণে বাম পাশে টোটাল কয়টা ক্রোমাটিড? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। 8টা ক্রোমাটিডের এইখানে এসে পরে 6টা, মানে উপরের এই 4টার কিন্তু ভাগ হয়েছে ভালোভাবেই, মানে আলাদা হয়েছে। দেখো দুইটা, এটা ভাঙ্গিয়া একটা এখানে চলে আসছে, আর আরেকটা পার্ট আসছে এই যে এই জায়গায়। কার্সরটা খেয়াল করো, আমি নাড়াচ্ছি। এইটারও একটা ভাগ হইয়া, মানে ডিস জাংশন হইয়া একটা আসছে এইখানে, আরেকটা চলে আসছে এইখানে। কিন্তু ঝামেলাটা হয়েছে এই যে নিচের এটা দেখো, মানে একটু স্ফুলিং এর মতো দিয়ে দেখাইছে, এই জায়গাটা হলো ঝামেলাটা। এখানে বিযুক্ত হইতে পারে নাই, অর্থাৎ নন ডিস জাংশন হইতে পারে না, হওয়ার কারণে কি হয়েছে? এটার সব কয়টাই এইখানে চলে আসছে ভাগ হইয়া, এটার অর্ধেক আসছে, যার কারণে এখানে 6টা হয়ে গেছে, এখানে 2টা। এগুলি কিন্তু ওভাম, ওভামে এই ঘটনাটা ঘটছে, এটা ধরে নাও ওভাম। তাইলে এইখানে হয়ে গেছে 6টা, এখানে গেছে 2টা। তাইলে এইখানে
ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গেছে, এখানে ক্রোমোজোমের সংখ্যা নরমালের চেয়ে কমে গেছে। তারপর এইটা থেকে যখন আবার ফাইনালি আমরা ওভাম তৈরি হবে, এটা তো হচ্ছে সরি, এটা ধরো ওগুনিয়াম, ওগুনিয়াম থেকে যখন ওটিট হবে, সরি সেকেন্ডারি ওসাইট, এটা সেকেন্ডারি ওসাইট থেকে যখন ওটিট বা ওভাম তৈরি হবে তখন কি দশা হয়, এটা ভাঙ্গে গিয়ে কি হয়েছে, তিনটা হয়েছে, আবার দুইটা হয়েছে, দুইটা হওয়ার কারণে স্বাভাবিক কারণে এই তিনটে এটার সঙ্গে চলে আসছে, এই তিনটা ভাগ হইয়া এখানে চলে আসছে। এরা কিন্তু ফাইনালি ওভাম, এরা ওভাম, আর এরা হলো সেকেন্ডারি ওসাইট না বললে আমরা প্রাইমারি ওসাইট বলতে পারি। আচ্ছা, তারপর এটার কি দশা হয়েছে, এটার একটা হয়েছে। তাইলে দেখো নরমাল ক্রোমোজোম সংখ্যা থাকার কথা যেটা তার চেয়ে একটা বেশি আছে, নরমাল ক্রোমোজোম সংখ্যার চেয়ে এখানে একটা বেশি আছে, থাকার কথা দুইটা আছে তিনটা, একটা বেশি। এই ক্ষেত্রেও থাকার কথা দুইটা আছে একটা কম, এই জন্য এটি n-1 লেখে, এই ক্ষেত্রেও তাই। উল্টো দিকে আবার একটু চিন্তা করো, এইখানে খুব সুন্দর করে আছে, এটা যখন সেল ডিভিশন হয় তখন সেল ডিভিশন হইলে তোমার ভাগ হয়ে কি হওয়ার কথা, এই অংশটা এটার মধ্যে চলে আসার কথা, মানে এইটার অর্ধেক, এটার অর্ধেক এখানে আসবে, এটার অর্ধেক এখানে আসবে। যাও দেখো এখানে এই ক্রোমোজোমের মধ্যে যখন ক্রোমাটিড আলাদা হবে, এই এক জোড়া ক্রোমোজোম ধরো, এই ক্রোমোজোমের মধ্যে যখন আলাদা হওয়ার কথা ছিল এটা হয় নাই, এরা কিন্তু আবার আলাদা হয়েছে, এইটা হইতে পারে না, এই যে এটা হইতে পারে না, এই যে এটা নিচের এটা হইতে পারে না, এই অংশটার নিচের এটা হইতে পারে। যখন সেল ডিভিশন হয় মাঝখান দিয়ে ভাগ করো, ভাগ করলে দুইটা সেল হয়ে গেল, এটা একটা আর এইটা হলো একটা। এখন এরা আবার সেল ডিভিশন হবে, তাহলে আলাদা হইতে হবে, এইটা আলাদা হইতে পারছে, কিন্তু এই ক্রোমোজোম যারা আলাদা হইতে পারে নাই, আলাদা হইয়া দেখো এখানে আসছে তিনটা, মানে এটা তো আলাদা হইতে পারে না, এই জন্য দুইটা আর এইটার একটা, এলো তিনটা, আর এটা তো আলাদা হইতে পারে না দেখে, তাহলে n+1 নরমালের চেয়ে একটা বেশি আর এখানে একটা কম, আর এরা কিন্তু স্বাভাবিক নরমাল হয়েছে দুইটা। আশা করি বুঝতে পারছো। এই সব কয়টা অ্যাবনর্মাল, এই শেষের দুইটা ছাড়া, ডান পাশের দুইটা ছাড়া সব কয়টা অ্যাবনর্মাল। দুই ধরনের অ্যাবনর্মালিটিস আছে, নন ডিসজাংশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, একই ক্রোমোজোম, একই গোত্রীয় ক্রোমোজোমের মিউসিস ওয়ানের ক্ষেত্রে এক গোত্রীয় ক্রোমোজোমের ক্ষেত্রে হচ্ছে নন ডিসজাংশন। শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি, মিউট হয়ে গিয়েছিল আপনার। হ্যাঁ, স্যার আপনাকে দেখতে স্লাইড পাচ্ছি, দেখতে পাচ্ছ? ডিসকানেক্ট না স্যার। আবার ডিসকানেক্ট হয়ে গেছিল, এখানে নেটের প্রবলেম, আমি আবার দিচ্ছি। ওকে এখন দেখতে পাচ্ছ মনে হয়? স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাইলে এই নন ডিসজাংশন কথাটা আপাতত বুঝে রাখো, এটা খুব দরকার। নন ডিসজাংশন অর্থাৎ ডিসজাংশন হওয়ার কথা মিউসিস প্রক্রিয়ায়, ডিসজাংশন মানে বিযুক্ত হওয়া, এটাই জরুরি, এটাই দরকার, এটাই স্বাভাবিক। কিন্তু যখন ডিসজাংশন হইতে পারে না সেটাকে আমরা নন ডিসজাংশন বলি, এবং এই বিযুক্ত হইতে না পারলেই যত ঝামেলা হয়, এটা আপাতত মাথায় নিয়ে রাখো। নেক্সট স্লাইড। আরে কি ব্যাপার? হ্যাঁ স্যার এটা অত দরকার নাই।
বলো। নন ডিসজাংশনটা আর একটু বুঝালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আর একটু পরে আবার বুঝাইতে পারবো, অসুবিধা নেই। আরো কি আছে, আরো এই ধরনের বিষয় আছে, বুঝাচ্ছি। তোমরা আস্তে আস্তে বুঝবা বিষয়টা, হঠাৎ করে বুঝবা না আর কি। ওই যে ক্রোমোজোমের কি বলবো, স্পেসিফিক সেটের মধ্যে যখন ব্যত্যয় ঘটে তখন আমরা বললাম না, এই যে দেখো এটার মধ্যে, এই স্লাইডটার মধ্যে আমরা এই যে লেখা আছে ভেরিয়েশন অ্যানিউপ্লয়েডি, এ ভেরিয়েশন ইন দ্য নাম্বার অফ পার্টিকুলার ক্রোমোজোমস উইদিন এ সেট। এইটা এখন আমরা বুঝাবো। ওই যে ট্রাইজোমি কাকে বলে, মনোজমি কাকে বলে। আচ্ছা, এখন খেয়াল করো, বেবি হ্যাজ রং ক্রোমোজোম নাম্বার। বেবি মানে শিশু, যেটা আর কি। কয় ধরনের হইতে পারে? ট্রাইজমি হইতে পারে, মনোজমি হইতে পারে, পলিজমিও আছে। যাই হোক, সেলস হ্যাভ 3 কপিস অফ এ ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের 3টা কপি যদি থাকে তাহলে সেটাকে ট্রাইজমি বলে। ট্রাই মানে 3, মনোজমি হচ্ছে 2টা হইলো স্বাভাবিক, তাই না? একটা ক্রোমোজোমের 2টা একজোড়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু 2টা না থেকে যদি 3টা থাকে তাহলে এটা অস্বাভাবিক। তাহলে এটাকে আমরা ট্রাইজমি বলবো। ক্রোমোজোম থেকে জমি আসছে, আর ট্রাই মানে 3টা ক্রোমোজোম, অর্থাৎ একটা ক্রোমোজোমের 3টা কপি থাকবে। আর মনোজমি হচ্ছে একটা ক্রোমোজোমের একটা কপি থাকবে, 2টা কপি থাকার কথা, 2টা না থেকে 3টা থাকে। তাহলে ট্রাইজমি হয় কিভাবে আর মনোজমি হয় কিভাবে, এটা আমি দেখাই দিব। দেখো এইখানে ওই যে সেল আমরা পাইছিলাম N+1, ওইখানে আমরা এই ক্রোমাটিড পাইছিলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা পাইছিলাম। আর এটা হচ্ছে নর্মাল স্পার্ম, এটা হচ্ছে ওভাম। কিন্তু এই বাম পাশের এটা N+1, যেটা অ্যাবনর্মাল ওভাম, একটু আগে যে আমরা দেখাইছিলাম। আর এটা হচ্ছে স্পার্ম, এই যে স্পার্মের লেজ দেখানো হয়েছে, এটা হচ্ছে নর্মাল। স্যার N+1 এ 3টা থাকার কথা না, আর N এ 2টা? না, এটা জোড়ায় জোড়ায় থাকার কথা না। দাঁড়াও, তুই চিন্তা করে নি।
হুম। আমি দুঃখিত, একটু পরে আসতেছি। দেখি এটাতে একটু ভুল হয়েছে আর কি। আমরা নেক্সট স্লাইডে যাই। শুধু এইটুকু জানাই, ফিগারটুকু জানার দরকার নেই আপাতত, ফিগারটাতে ভুল আছে। বেবি হ্যাজ রং ক্রোমোজোম নাম্বার। ট্রাইজোমি হচ্ছে যখন কোন ক্রোমোজোম দুইটার জায়গায় তিনটা থাকে, দুইটা হইলো নরমাল, তখন সেটাকে ট্রাইজোমি বলা হয়। আর যখন দুইটার পরিবর্তে একটা থাকে তখন সেটাকে মনোজোমি বলা হয়। এই দুইটাই অ্যাবনর্মাল কন্ডিশন। এবার আসো, ট্রাইজোমি কি? 3 copies of chromosome in 21 ক্রোমোজোম। এখানে যে আমাদের ক্রোমোজোম আছে মানুষের 23 জোড়া, 21তম ক্রোমোজোম নাম্বারে এই যে এটাতে দেখো 3টে ক্রোমোজোম আছে, দুইটা থাকার কথা। এই যে যেখানে আমি নাড়াচ্ছি কার্সর, 21 নাম্বার ক্রোমোজোমে কি দুইটা থাকার কথা। সব জায়গায় কিন্তু দুইটা আছে, জোড়ায় আছে, তাই না? জি স্যার। এখানে আসছে কয়টা? 21 নাম্বার 3টা আছে। এটাকে ডাউন সিনড্রোম বলে, ট্রাইজোমি বলে। আর ডাউন সিনড্রোম হইলে এটা একটা ডিজিজ, এই যে মানে বাচ্চাদের অবস্থাটা কেমন হয়, এটা প্রতি 700 বাচ্চার মধ্যে একজনের হতে পারে। এটা ইউএস এর, আমেরিকার রেকর্ড আর কি। আর এই ক্রোমোজোমটা হলো সবচেয়ে ছোট ক্রোমোজোম, কিন্তু এই ক্রোমোজোমের মধ্যেই সিভিয়ার এফেক্ট হয় আর কি, অর্থাৎ এই ক্রোমোজোমটাই বেশি অ্যাবনর্মাল হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর এই ধরনের সিনড্রোমটা বয়সের সঙ্গে, মায়ের বয়সের সঙ্গে খুব জড়িত, কোরিলেটেড। তাহলে ডাউন সিনড্রোমটা কি কারণে হয়? যখন 21 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটা 21তম ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম বেশি থাকে, কপি একটা বেশি থাকে, অর্থাৎ 3 copies of chromosome in 21st ক্রোমোজোম সেট। 21st মানে 21তম ক্রোমোজোমে যদি 3টা ক্রোমোজোম থাকে তাহলে সেটাকে আমরা ট্রাইজোমি বলবো। এবং এই ট্রাইজোমির আরেকটা নাম হচ্ছে ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমের এটার একটা সিভিয়ার বৈশিষ্ট্য আছে, আর এটা মায়ের বয়সের সঙ্গে জড়িত, অর্থাৎ অধিক বয়সে বাচ্চা নিলে এই অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। যত বেশি বয়স হবে 30-এর উপরে, তত বেশি অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে। এই ধরনের বাচ্চা আমাদের দেশেও আছে। একটু অন্য রকমের, গাটটা খাটো হয়, নাকটা অন্য রকমের, চোখগুলি ভাসা ভাসা হয়, এবং তারা মেন্টাল এবং ফিজিক্যালি প্রতিবন্ধী হয়। ফিজিক্যালি যতটা না হয়, মেন্টাল প্রতিবন্ধী হয়। এটা তোমরা হয়তো প্রায় দেখবা। ট্রাইজোমি 13 নাম্বার ক্রোমোজোমে হইতে পারে, সেটা 5000 বাচ্চার ক্ষেত্রে একজনের হইতে পারে। আর মেনলি ট্রাইজোমিতে 21 নম্বরে হইলে সেটাকে আমরা ডাউন সিনড্রোম বলবো। ডাউন সিনড্রোম বলছিলাম এজের সঙ্গে একটা সম্পর্ক রচনা করে। যেমন বয়স যদি, মায়ের বয়স যদি 30-এর কম হয়, তাহলে 1000 এর মধ্যে একজনের চেয়েও কম সংখ্যক বাচ্চা অ্যাবনর্মাল হইতে পারে। অর্থাৎ পরামর্শ হচ্ছে, সাজেশন হচ্ছে যে প্যারেন্টসরা বাচ্চা নিতে গেলে, বাচ্চাদের নিবে, সেটা 30 বছর বয়সের আগেই নেওয়া উচিত। মায়ের 30 বছর বয়সের আগেই নেওয়া উচিত। আমাদের দেশে এটা খুব একটা প্রবলেম হয় না, ইদানিং কালে আস্তে আস্তে হচ্ছে। মানুষ চাকরি বাকরির কারণে দেখা যায় যে দেরিতে বিয়ে করে, দেরিতে বিয়ে হচ্ছে, দেরিতে বাচ্চা নিচ্ছে, যার কারণে অ্যাবনর্মাল বাচ্চার সংখ্যা বেড়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে আমি দেখছি, আমি আমেরিকাতে গেছি, ইউরোপে অনেক দেশে গেছি, ওইখানে আমি দেখছি যে
মনে হয় নাতিকে নিয়ে মানে আমরা মানে বুঝবো এরকমটা যে নাতিকে নিয়ে, নাতি বা নাতনিকে নিয়ে ঘুরতেছে মহিলারা বা মানে হাজবেন্ড ওয়াইফ। পরে আসলে নাতি বা নাতনি না, এরা হচ্ছে ছোট ছোট বেবি, তাদের নিজেদেরই সন্তান। এটা হয় কেন, এই ইউরোপিয়ানরা বা আমেরিকানরা, বিশেষ করে যারা ধরো খ্রিস্টিয়ান বা খ্রিস্টিয়ানও বলা যাবে না, যারা ধর্ম কর্ম বেশি একটা মানে না, তারা আগে ওই কি বলে আগে লাইফটাকে এনজয় করে। যদি আমি সংক্ষেপে বলি, লাইফটাকে আগে এনজয় করে, তারপরে হইলো এটাকে কি বলে বিয়ে শাদী করে না, ধরো লিভ টুগেদার করে, তো তারপরে দিয়ে বাচ্চা নেয় আর কি। ওই তারপরে 30 বছর বেশি বয়স হয়ে গেলে তখন তাদের ওই বাচ্চা, অ্যাবনর্মাল বাচ্চার সংখ্যা বেড়ে যায় আর কি। এবং উন্নত দেশ থাকার কারণে এই অ্যাবনর্মাল বাচ্চাগুলি ফ্যামিলিতে খুব গোপনে লালন পালন করে, অথবা তাদের বাচ্চাদের প্রতি কিন্তু নিজেদের একটু টান কম। আমাদের প্যারেন্টসরা যেমন বাচ্চাদের প্রতি অনেক টান, বা বাচ্চাদেরও বাবা মার প্রতি বা প্যারেন্টস এর প্রতি অনেক টান আছে, দায়িত্ব আছে। এটা আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, আমাদের হিন্দু ধর্মাবলম্বিত আছে। তো তারা এগুলি অত বেশি কেয়ার করে না। তো যাই হোক, ওই বাচ্চাগুলি তারা এই বিভিন্ন ডে কেয়ার বা এই ধরনের ইয়ে আছে আর কি, প্রতিবন্ধী বাচ্চাদের জন্য হোম আছে, হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষ থেকে পরিচালিত হয়, ওগুলিতে দিয়ে দেয় আর কি। যার কারণে অত বেশি রাস্তাঘাটে দেখা যায় না। তবে তাদের দেশে সংখ্যাটা অনেক বেশি, কারণ হচ্ছে তারা দেরিতে বাচ্চা নেয়। তো পরামর্শ হচ্ছে যে 30 বছর বয়সের আগেই বাচ্চা নিতে হবে, আদারওয়াইজ মায়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাবনর্মাল বাচ্চার সংখ্যাটা বাড়তে থাকে। এই যে দেখো 0 থেকে 20-30 পর্যন্ত এই ইয়েটা, এটা দেখো, এই কার্ডটা দেখো যে 0 অ্যাবনর্মাল বাচ্চার সংখ্যা, এটা এখানে বাম পাশে ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিসে দেখো 0 থেকে 20, 25, 30 বছর পর্যন্ত নর্মাল বাচ্চাই হয়, সাধারণত অ্যাবনর্মাল বাচ্চা হয় না। কিন্তু 30-এর পর থেকে দেখো আস্তে আস্তে কার্ভটা কোথায় চলে গেছে। যখন বয়স 45 হবে মায়ের বয়স, তখন বাচ্চা নিলে অ্যাবনর্মাল বাচ্চার সংখ্যা অনেক বেশি হবে। এবং এই অ্যাবনর্মাল বাচ্চার হওয়া মানে কি, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া, একটা পরিবারের জীবনে অভিসম্পাত চলে আসা, এতটাই কষ্টের, এতটাই দুঃখের। এটা যাদের আছে অবস্থাটা তারাই কেবল বুঝতে পারে, অন্যরা বুঝবে না। তো সেজন্য বাচ্চা কাচ্চা নিলে, হ্যাঁ, সেটা 30 বছর বয়সের মধ্যেই নিতে হবে। কথাটা পরিষ্কার করে সুন্দর করে বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাবা। ধন্যবাদ। এখন শোনো, নেক্সট, অ্যানিউপ্লয়েডি কন্ডিশনস ইন হিউম্যান। মানুষের ক্ষেত্রে অ্যানিউপ্লয়েডি হইলে কি হয়? ওই যে সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি তফাৎ হয় ক্রোমোজোমে, তাইলে কি হয় সেটা। ট্রাইজোমি 21তম ক্রোমোজোম, এটা তো হইলো অটোজোম, তাই না? 21তম তো সেক্স ক্রোমোজোম তো শুধু হইলো 23তম ক্রোমোজোমটা, আর বাদ বাকি সবই তো অটোজোম। জি স্যার। তো 20 নাম্বার 1 ক্রোমোজোমে যদি ট্রাইজোমি হয়, ওইখানে যদি 3 ধরনের হয়, এটাকে আমরা ডাউন সিনড্রোম বলবো। যেটা একটু আগে আলাপ করলাম, ছবি দেখাইলাম, এটা 800 বা 1000-এর মধ্যে একটা হইতে পারে। ট্রাইজোমি আছে 18 নম্বর ক্রোমোজোমে হইতে পারে, সেটা 6000-এর মধ্যে একটা হইতে পারে। 18 নম্বর ক্রোমোজোমে যখন 3টা ক্রোমোজোম হবে, তখন সেটা কি ট্রাইজোমি বলা হয়। এটাকে এডওয়ার্ড সিনড্রোমও বলা হয়। এডওয়ার্ড হচ্ছে একজন ডাক্তারের নাম, হয়তো, যিনি এটা আবিষ্কার করছেন। মেন্টাল এন্ড ফিজিক্যাল রিটার্ডেশন হয়, অর্থাৎ মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী হয়। আর ট্রাইজোমিতে মানসিক প্রতিবন্ধী হয়, শারীরিকটা না হইলেও মানসিক প্রতিবন্ধীটা হয় আর কি সে। তারপর ট্রাইজোমি 13 নম্বর ক্রোমোজোমে যদি হয়, এটাকে বলা হয় পাটাউ সিনড্রোম। মেন্টাল ফিজিক্যাল রিটার্ডেশন মানে প্রতিবন্ধকতা তৈরি হয় মানসিকভাবে, শারীরিক ভাবেও।
ওয়াইড ভ্যারাইটি অফ ডিফেক্টস ইন অর্গান, বিভিন্ন অর্গানে বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটিস থাকে। লার্জ ট্রায়াঙ্গুলার নোজ, দেখবো লম্বা তিন কোনা টাইপের নাকটা জানি কেমন হয় আর কি, তারপরে এরা তাড়াতাড়ি মারাও যায়। এটা হচ্ছে অ্যানোপ্লয়েডি কন্ডিশনস ইন হিউম্যানস। সেক্স ক্রোমোজোমে কি ধরনের হয়, এগুলি হচ্ছে অটোজোমাল আর এগুলি হচ্ছে সেক্স ক্রোমোজোমাল। এখন যেগুলি আলাপ করব, ডাবল এক্স ওয়াই যদি হয়, এটা এক্স ওয়াই হওয়ার কথা, তোমরা জানো নিশ্চয়ই এক্স ওয়াই হওয়ার কথা, এই বেবিটা এক্স ওয়াই হওয়ার কথা নরমালি, কিন্তু এই বেবিটা যদি ডাবল এক্স ওয়াই হয় তাহলে এটাকে ক্লাইনেফেল্টার সিনড্রোম বলে। এটা আমরা পরে আরো বিস্তারিত আসতেছি। এটা এক ধরনের হিজড়া, এটা 1000-এ একজন হইতে পারে। আবার আরেকটা আছে এক্স ডাবল ওয়াই, নরমালি কিন্তু এক্স ওয়াই থাকার কথা, ওই জায়গায় এক্স ডাবল ওয়াই হচ্ছে, এটা জ্যাকব সিনড্রোম বলে। এটা 1000-এর মধ্যে একটা হইতে পারে, এটা লম্বা হয় অনেক। আর ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে আসতেছি পরে, আরো ট্রিপল এক্স সিনড্রোম, 3টাই এক্স হইতে পারে। কি কারণে হইতে পারে সেটা আমরা ব্যাখ্যা করব। এটা হচ্ছে ট্রিপল এক্স সিনড্রোম। আর একটা হচ্ছে এক্স জিরো, মানে এক্স শুধু আছে, অন্য কিছু নাই, এটা 5000 একটা হইতে পারে। এটা হচ্ছে টার্নার সিনড্রোম, এটা শর্ট স্ট্যাচুর হয়, শারীরিক গঠন খুব খাটো হয়। তারপরে ওয়েবড নেক, গাটটা মোটা হয়, হ্যাঁ খাটো হয়। আর সেক্সুয়ালি আনডেভেলপড, মানে তার সেক্সুয়ালি সে ডেভেলপড হয় না। সেক্স ক্রোমোজোমের অ্যাবনরমালিটিস কিভাবে হয় এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এটা আমার তৈরি, অর্থাৎ আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি এটা তৈরি করছি। দেখো, আমরা ফিমেল এর মধ্যে আমরা ফিমেল অটোজোম বা ধরো প্রিমোডিয়াল জার্ম সেলে কি পাবো, XX, তাই না? XX ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের কথা বলতেছি আমরা। তো এইটা মাইটোসিস প্রক্রিয়ায়, মিউসিস প্রক্রিয়ায় ডিভিশন হবে, তাইলে একটা এক্স এখানে আসার কথা, আরেকটা এক্স এখানে যাওয়ার কথা, তাই না? যদি নন ডিসজাংশন হয়, অর্থাৎ এই এক্স এক্স আলাদা না হইতে পারে। আবার বলি, জাংশন কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়া, ডিসজাংশন কথার অর্থ হচ্ছে বিযুক্ত হওয়া, মানে আলাদা হয়ে যাওয়া। আর নন ডিসজাংশন হচ্ছে আলাদা না হওয়া। ক্লিয়ার তো? যে প্রশ্নটা করছিলা, জানতে চাইছিলে যে, বুঝছো? একজনে জানতে চাইছিল মানে জাংশন, ডিসজাংশন, নন ডিসজাংশনটা আবার বুঝানোর মধ্যে কিন্তু আসল রহস্যটা। নন ডিসজাংশন মানে আমরা এই যখন নরমালি এই এটা ও সাইডটা কি হবে, ওভাম হবে, তখন এই এক্স এক্স আলাদা হয়ে যাবে, একটা এক্স আসবে এখানে আর একটা এক্স যাবে এখানে চলে আসবে। কিন্তু এই বিযুক্ত হওয়া বা আলাদা হয় নাই বিদায়ী দুইটা একত্রে চলে আসছে এখানে, আর এখানে কিছুই না, জিরো। এটা আশা করি বুঝতে পারছো। এই দুইটা হচ্ছে ওভাম বা এগ, আর এটা ওসাইট। এটা মিউসিস প্রক্রিয়া হয়। হ্যাঁ, নন ডিসজাংশন মানে হইছে আলাদা না হওয়া। আলাদা হওয়া দরকার ছিল, মানে এই এক্স এক্স আলাদা হয়ে এটাতে একটা এক্স আসবে, এইটাতে একটা এক্স আসবে, কিন্তু আলাদা হইতে পারে নাই কোনো কারণে। আলাদা হইতে না পারার কারণে একটাতে চলে আসছে, একটা ডিমে চলে আসছে, ওভামে চলে আসছে ডাবল, মানে দুইটা এক্স চলে আসছে, আর একটাতে জিরো আসতে পারে নাই, এই জন্য এটা আমরা জিরো দিছি। তাইলে দুই ধরনের এগ পাওয়া গেছে, তাই না? জি স্যার। দুই ধরনের ওভাম। আচ্ছা, তাইলে দুই ধরনের ওভাম আমরা পাইছি। এখন এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেলের অবস্থা। মেলের মধ্যে আমরা জানি কি কি থাকে, স্পার্ম কিভাবে থাকে, এক্স আর ওয়াই, তাই না? জি স্যার। এক্স ওয়াই। এই কিছু কিছু স্পার্ম আছে এক্স ক্রোমোজোমধারী, কিছু কিছু স্পার্ম আছে ওয়াই ক্রোমোজোমধারী। দুই ধরনের আছে। ওভাম কিন্তু সাধারণত এক ধরনেরই হয় সাধারণত, কিন্তু এই নন ডিসজাংশনের কারণে দুই ধরনের হয়ে গেছে। অর্থাৎ ওভামের অ্যাবনরমালিটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। স্পার্মের কিন্তু এত না, স্পার্ম তো কোটি কোটি তৈরি হয়, 20 থেকে 60 কোটি হয়, একবারেই 20 থেকে 60 কোটি স্পার্ম রিলিজ হইতে পারে। এবং যেগুলি অ্যাক্টিভ ভালো সেগুলি সুইম আপ হয়ে
কি ওভামের কাছে যায়। অতএব স্পার্মের অ্যাবনর্মালিটিস বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হচ্ছে ওভামের মধ্যে সব কারসাজি। কোনো কারণে যদি এই যে নন ডিসজাংশন হয়, অর্থাৎ ডিসজাংশন ঠিক মতো না হয়, তাহলে এই দশা হয়। দেখো এগুলি কিন্তু অ্যাবনর্মাল এগ, থাকার কথা একটা এক্স না হইয়া একটার মধ্যে আছে ডাবল এক্স, একটার মধ্যে আছে নাই, মানে জিরো আর কি। এখন আমরা আসি আবার মেলের ক্ষেত্রে এটা হচ্ছে ধরো অটোজোম, মানে প্রিমোডিয়াল জার্ম সেল এক্স ওয়াই থাকবে। এটা মিউসিস প্রক্রিয়া কি হবে, একটা এক্স হয়ে যাবে আর একটা ওয়াই চলে আসবে, অর্থাৎ দুই ধরনের স্পার্ম তৈরি হয়, একটা এক্স স্পার্ম আর একটা ওয়াই স্পার্ম। তোমরা একটা বিষয় জানো হয়তো, যে গ্রামে গঞ্জে সাধারণত মেয়ে বাচ্চা হইলে একটার পর একটা হইতে থাকলে শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকেরা ওই বউকে দোষারোপ করে যে খালি মেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। কারণ মেয়ে বাচ্চার আগে, এখনকার দিন একটু পরিবর্তন হয়েছে, গ্রামে গঞ্জে মেয়ে বাচ্চা হইলে তার বিয়ে শাদী দিতে বাবা মায়ের একটু কষ্ট হয়ে যেত। এটা আমাদের সামাজিক অচল অবস্থা, মানে সামাজিক ভাবে আমরা ওইভাবেই, এটা একটা সাংঘাতিক খারাপ দিক। একটা সময় তো ছিল মধ্যযুগীয় বর্বরতা সময়, ওই যে বিশেষ করে মিডল ইস্টে তারা কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ে রাখতো, অর্থাৎ কন্যা সন্তানের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ছিল। এখনো গ্রামে গঞ্জে যেখানে লেখাপড়া অত বেশি নাই, সেখানে মেয়ে বাচ্চা বেশি একটা চায় না, ছেলে বাচ্চা হইলে সে হাল চাষ করতে পারবে, কাজ করতে পারবে, বাবা মায়েরা খাওয়াইতে পারবে, এরকমের একটা কনসেপ্ট আছে। এটা ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। যাই হোক, তো এই কাকে দোষারোপ করে, বউকে দোষারোপ করে, এবং ওই বউকে কি করে তালাক দিয়ে দেয়, এরকমের হয় বাবা মার পেরাপেরিতে, যে ছেলে সন্তান হয় নাই, বংশধর রক্ষা হবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা কিছুটা শিক্ষিত লোকের মধ্যে আছে, অর্ধ শিক্ষিত যারা বা কম শিক্ষিত, আমাদের মধ্যে নেই, আমরা যারা ভালো বুঝি আজকে সেটা ক্লিয়ার হয়ে যাবা। যদি এই বিষয়টা সারা বলতেছে আর কি, যদি এই যে দুই ধরনের স্পার্ম আছে, ওভামে থাকে শুধু এক্স, আর স্পার্ম হচ্ছে দুই ধরনের, এক্স বা ওয়াই। এক্স যদি এক্স এর সঙ্গে যুক্ত হয় তাহলে, অর্থাৎ এক্স ক্রোমোজোমধারী একটা স্পার্ম যদি একটা এক্স ওভামের সঙ্গে মিলিত হয়, তাহলে এক্স এক্স জাইগোট হয়। এক্স এক্স জাইগোট মানে হচ্ছে মেয়ে বাচ্চা। আর ওয়াই স্পার্ম যদি, ওভাম তো সবসময় এক্স ক্রোমোজোম ক্যারি করে, তো ওয়াই ক্রোমোজোমধারী স্পার্ম যদি এক্স ক্রোমোজোমধারী ওভামকে ফার্টিলাইজ করে, তাহলে এক্স ওয়াই জাইগোট হয়। এক্স ওয়াই জাইগোটটা মানে হচ্ছে ছেলে বাচ্চা। তাইলে ছেলে হবে না মেয়ে হবে, এইটা নির্ধারণ হয়। যদি কাউকে দায়ী করা হয় তাহলে দায়ী করতে হবে কাকে, পুরুষকে, ছেলেদেরকে দায়ী করতে হবে। অর্থাৎ তার এখান থেকে কোন ধরনের স্পার্ম সে দিতে পারছে, রিলিজ করতে পারছে, সেটা হইলো বড় কথা। অর্থাৎ নোট করে রাখো পরে, অর্থাৎ যদি এক্স এক্স ক্রোমোজোমধারী স্পার্ম সে রিলিজ করতে পারে, ওই ক্রোমোজোমধারী স্পার্ম দিয়ে যদি সে ফার্টিলাইজ করতে পারে তাহলে মেয়ে বাচ্চা হবে। আর যদি ওয়াই ক্রোমোজোমধারী স্পার্ম দিয়ে সে ফার্টিলাইজ করতে পারে তাহলে কি, ছেলে বাচ্চা হবে। অর্থাৎ ছেলে বা মেয়ে হওয়ার পিছনে কি মা দায়ী না, বাবা দায়ী। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এটা যদি বুঝতে পারো, এখন আমি আসি আবার এই যে সেক্স ক্রোমোজোম অ্যাবনরমালিটিজ এর ক্ষেত্রে। এখন এটা দেখো বিষয়টা, এই এক্স ক্রোমোজোম যদি এই ডাবল এক্স এর সঙ্গে যুক্ত হয় তাহলে কি ট্রিপল এক্স হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। এই এক্স ক্রোমোজোমদের স্পার্ম যদি এই যে একটা ওভাম হয়েছে যেটার মধ্যে কোনো ক্রোমোজোম নাই, মানে জিরো ক্রোমোজোম, সেটার সঙ্গে যুক্ত হলে কি এক্স জিরো হবে না? জি স্যার। এক্স জিরো আর কি, মানে একটা এক্স হবে। আসলে হওয়ার কথা কি, দুইটা এক্স হওয়ার কথা, এখানে দুইটা এক্স হওয়ার কথা, এখানে দুইটা এক্স হওয়ার কথা। এরা কিন্তু বেবি, বাচ্চা বা জাইগোট। এটা কেন হয়েছে, এই যে নন ডিসজাংশনের ক্ষেত্রে, অ্যাবনরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আচ্ছা, এই দুইটা পাওয়া গেল, দুইটাই অ্যাবনরমাল। আবার ওয়াই ক্রোমোজোমধারী স্পার্ম গুলি কিন্তু সবসময় ভালো এমনিতে, মানে এদের নরমাল, মানে অ্যাবনরমালিটিস নাই। এটা অ্যাবনরমাল থাকলেও এদের দিয়ে কোনো এফেক্ট করে না সাধারণত। ওয়াই ক্রোমোজোম যদি ডাবল এক্স কে এটাকে
ফার্টিলাইজ করে তাহলে কি ডাবল এক্স ওয়াই হবে? রেসপন্ড করো। জি স্যার। আবার এই ওয়াই ক্রোমোজোমদের স্পার্ম যদি এ ওভামকে ফার্টিলাইজ করে তাহলে কি ওয়াই জিরো হবে বা জিরো ওয়াই হবে? জি স্যার, একটা ওয়াই। জিরো ওয়াই হবে। এখন ইন্টারেস্টিং বিষয় হলো ট্রিপল এক্স হইলে হয় ট্রিপল এক্স সিনড্রোম বলি আমরা, অর্থাৎ এটা মেয়ে হবে, অনেক লম্বা হবে, থিন হবে, কিন্তু সে অ্যাবনর্মাল বৈশিষ্ট্যের হবে। এক্স জিরো যেটা হয়েছে এটা তো শুধু একটা এক্স, এটা হচ্ছে টার্নার সিনড্রোম বলা হয়। এটা কি মেয়ে হবে কিন্তু তার কি রিপ্রোডাক্টিভ পারফরমেন্স থাকবে না, সে খাটো শর্ট হবে, অ্যাবনর্মাল হবে। আর ডাবল এক্স ওয়াই যেটা, এটাতে দেখো মেলই বৈশিষ্ট্য বেশি, যেহেতু তার ডাবল এক্স আছে, মেল হবে কিন্তু সে মেয়েদের মতো আচরণ করবে, তার শারীরিক গঠন মেয়েদের মতো হবে। এটা এক ধরনের হিজড়া, অর্থাৎ সে পুরুষ এমনিতে, কিন্তু অনেক আচরণ তার মেয়েদের মতো হবে, শারীরিক গঠনও কিছুটা, চেস্ট তার সোয়ালেন হবে, মেয়েদের মতো হবে। এটা হচ্ছে ক্লাইনেফেল্টার সিনড্রোম। আর এইটা মারা যাবে ওয়াই জিরো যেটা, মানে বা জিরো ওয়াই যেটা, মানে শুধু ওয়াই ক্রোমোজোমধারী স্পার্ম বেঁচে থাকে, জাইগোট বাঁচে না, মারা যায়। আপাতত এইটুকু বুঝো। স্যার ট্রিপল এক্স যেটা ছিল সেটা হচ্ছে যে এক্স দিয়ে কি বোঝাচ্ছে যে যে ক্রোমোজোমে যে এই অ্যাবনর্মালিটিসটা শো করবে সেই ক্রোমোজোম সংখ্যাটা ওখানে বসবে? বুঝো নাই তো তাইলে। সেক্স ক্রোমোজোম দুই ধরনের, এক্স এক্স হইল মেয়েদের, তোমার শরীর থেকে যদি সেল নেওয়া হয় জি স্যার। সেই সেলের মধ্যে সেক্স ক্রোমোজোম পাওয়া যাবে এক্স এক্স, এটা নাম দেওয়া হয়েছে, এক্স আর ওয়াই সে নাম দেওয়া হয়েছে, বুঝছো? এক্স এক্স ক্রোমোজোম। আর একজন ছেলের কাছ থেকে যদি সেল নেওয়া হয়, হাত থেকে সেল নিলাম, তাইলে সেইখানে যে 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যাবে, এর মধ্যে এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম, সেই এক জোড়া সেক্স ক্রোমোজোম কি কি? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই মিলে হইলো এক জোড়া, আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স মিলে হইলো এক জোড়া। এখন যখন গ্যামেট তৈরি করে, স্পার্ম বা ওভাম তৈরি করে, তখন এগুলি তো ডিভাইডেশন হয় মিউসিস প্রক্রিয়ায়। তো এই যে ডিভাইডেশনটা হচ্ছে, দেখো এক্স এস বাইঙ্গে কিন্তু এক্স একটা হওয়ার কথা, ডিম হওয়ার কথা, ওভাম হওয়ার কথা, আরেকটা এটা তার একটা এক্স আসার কথা নরমালি, তাহলে দুইটা ডিম হওয়ার কথা, ওভাম হওয়ার কথা। কিন্তু এই নন ডিসজাংশন হওয়ার কারণে, এটা একটা অ্যাবনর্মাল ফাংশন হওয়ার কারণে এটাতে দুইটা চলে আসছে, দুইটা ক্রোমোজোমই চলে আসছে, তাহলে এটা ফাঁকা হয়ে গেছে, এটাতে নাই কিছু, কোনো ক্রোমোজোম নাই। এখন এগুলি যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয় তাহলে কি ধরনের বাচ্চা হবে সেটা বোঝানো হচ্ছে। স্পার্ম কিন্তু আবার দুই ধরনের, এক্স আর ওয়াই। এক্স ক্রোমোজোমধারী স্পার্ম হইতে পারে, ওয়াই ক্রোমোজোমধারী স্পার্ম হইতে পারে। তো এক্স ক্রোমোজোমধারী স্পার্ম দিয়ে যদি এই দুইটা ওভামকে যদি ফার্টিলাইজ করে, তাহলে এটার ক্ষেত্রে ট্রিপল এক্স হয়ে যাবে। আর এক্স যদি এই যে ক্রোমোজোমহীন ডিমকে ফার্টিলাইজ করে তাহলে এক্স জিরো হবে। তার মানে ট্রিপল এক্স, দুইটা এক্স এর জায়গায় নরমালি এটা দুইটা এক্স হওয়ার কথা, এখানে দুইটা এক্স হওয়ার কথা ছিল, এটা ট্রিপল এক্স হয়ে গেল, ট্রিপল এক্স সিনড্রোম। আর এটা হচ্ছে টার্নার সিনড্রোম বলা হয়, যে একটু আগের স্লাইডে যে দেখাইছিলাম। আর ওয়াই ক্রোমোজোম দিয়ে যদি আমি এটাকে ডাবল এক্স যে ডিমটা এটাকে ফার্টিলাইজ করি তাহলে কি হবে? ডাবল এক্স ওয়াই। আর এই যে ক্রোমোজোম নাই, ক্রোমোজোম বিহীন ওভামকে যদি আমি ফার্টিলাইজ করাই তাহলে কি নন ভায়াবল ওয়াই জিরো হবে, অর্থাৎ এটা বাঁচবে না। আরো ক্লিয়ার হবে আরো পরে আস্তে আস্তে। বুঝতে পারছি। এই যে দেখো এগুলি অ্যাবনর্মাল কন্ডিশন বিভিন্ন ধরনের, তোমরা পরে আমি স্লাইড দিয়ে দিব। ক্লাইনেফেল্টার সিনড্রোম যেটা ডাবল এক্স ওয়াই যেটা হয়, এটা 2000 মধ্যে একটা হইতে পারে। আবার হ্যাভ মেল সেক্স অর্গান,
সেক্স অর্গান, মেল সেক্স অর্গানগুলি থাকবে কিন্তু ইনএক্টিভ হবে, স্টেরাইল হবে। বুঝতে পারছো? তারপরে sir. ফিমাইনিন ক্যারেক্টারস থাকবে, অর্থাৎ মেলি বৈশিষ্ট্য থাকবে। সাম ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, আর লেক অফ ফেসিয়াল হেয়ার, দাড়ি টাড়ি হবে না আর কি, তার কম দাড়ি হবে। এই ধরনের ক্ষেত্রে দাড়ি কম হয়, দাড়ি গোপ কম হবে, আর লম্বা হবে, আর নর্মাল ইন্টেলিজেন্স থাকবে, বুদ্ধি থাকবে। তুমি কিছু কিছু হিজড়া দেখছো হয়তো, তাই না? ট্রেনে উঠলে দেখা যায়, এমনিতে দেখা যায়, দেখবা ম্যাক্সিমাম হিজড়ারাই লম্বা হয়, খাটো খুব কম হিজড়া হয়। খেয়াল করছো? জি স্যার। এই অ্যাবনরমালিটিসটার কারণেই হিজড়ার সংখ্যাটা বেশি। আমরা আরো আসবো পরে। এই যে দেখো এখানে গোল করে দেখানো হচ্ছে, এখানে আসলে 2টা ক্রোমোজোম থাকার কথা ছিল, আছে কয়টা? 3টা। এই যে ওয়াই ক্রোমোজোমটা বেশি আছে, জি স্যার। মানে অ্যাবনরমাল আর কি, এটা 3টা ক্রোমোজোম, 2টা, প্রত্যেকটা যে 2টা করে আছে, এখানে 3টা আছে। জ্যাকব সিনড্রোম পড়াইছিলাম, যেটা এক্স ডাবল ওয়াই মেল হয়। এক্স ডাবল ওয়াই, দেখো ওয়াই মানে কিন্তু মেল, চিন্তাটা করবো আর কি। তো এই ওয়াইটা ডাবল হওয়ার কারণে মেলটা কি বেশি ভিগোরাস হবে। এইটাও এক ধরনের অ্যাবনরমালিটিস। একটা ছেলের যদি খুব বেশি ভিগোরাস হয়, তারপরে যদি সে খুব বেশি সেক্সুয়াল ডিজায়ার করে, তাহলে এটা অ্যাবনরমালিটিস। এটাও এক ধরনের অ্যাবনরমাল সিনড্রোম। 1000 লাইভ মেল এর মধ্যে হইতে পারে, অর্থাৎ 1000টা বাচ্চার মধ্যে একটার এই ঘটনা ঘটতে পারে। তার এক্সট্রা ওয়াই ক্রোমোজোম আছে, স্লাইটলি টলার দেন এভারেজ, সেও অনেকটুকু লম্বা হয়, মোর অ্যাক্টিভ হয়। এই ছেলেরা মোর অ্যাক্টিভ হয়, নর্মাল ইন্টেলিজেন্স থাকে। তারপরে কিন্তু হিয়ারিং একটু প্রবলেম থাকতে পারে। তারপরে এদের ম্যাচুরিটি আসতে দেরি হয়, কিন্তু এমনি নর্মাল সেক্সুয়াল ডেভেলপমেন্ট নর্মালি থাকে আর কি। কিন্তু ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে নর্মাল সেক্সুয়াল ডেভেলপমেন্ট থাকে না। ক্লিয়ার? ক্লাইনেফেল্টার সিনড্রোম আর জ্যাকব সিনড্রোম। ক্লাইনেফেল্টার সিনড্রোমের মধ্যে ডাবল এক্স ওয়াই থাকে, আর এটার মধ্যে হচ্ছে এক্স ডাবল ওয়াই থাকে। এটা দেখাইছিলাম, এই যে দেখো, একটা হচ্ছে ডাবল এক্স ওয়াই, এটা হচ্ছে ক্লাইনেফেল্টার সিনড্রোম, আর ওইটা অবশ্যই এখানে দেখানোর সুযোগ হয়নি আর কি, ওইটা দেখাইতে হবে। ডাবল ওয়াই এক্স আছে। এই যে দেখো এখানে, এই যে এক্স ডাবল ওয়াই, এটা সেক্স ক্রোমোজোম, কিন্তু থাকার কথা এক্স ওয়াই নরমালি, অথবা এক্স এক্স, অথবা থাকার কথা এক্স ওয়াই অথবা এক্স এক্স, কিন্তু না থেকে হচ্ছে কি এক্স ডাবল ওয়াই। এটা হচ্ছে জ্যাকব সিনড্রোম। ট্রাইজোমি ট্রিপল এক্স, যেটা এটা তো দেখছো 2000-এর মধ্যে একটা হইতে পারে, হেলদি ফিমেল হয়। ট্রিপল এক্স বারবডিস, এই যে দেখো এখানে কিছু ক্রোমোজোম আছে, বারবডি তৈরি হয়, হ্যাঁ, অতিরিক্ত মানে নিউক্লিয়াস হয় না, নিউক্লিয়াসের পরিবর্তে বারবডি হয়, অ্যাবনরমালিটিজ আর কি এটা। এই যে টার্নার সিনড্রোম হয়, যেটা স্যার মনোজমি, বারবডিটা কি? হ্যাঁ, বারবডি বারবডিটা হইল, আমি দেখছিলাম ইন্টারনেটে, এটা এক্সট্রা অর্ডিনারি, মানে সরি, এটাকে কি বলা হয়, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওখানে স্যার X0 এর ক্ষেত্রে আসলে ফিমেল আসলে কেন স্যার? হ্যাঁ, X0 এর ক্ষেত্রে ফিমেল আসলে কেন স্যার? কারণ মেল হওয়ার সম্ভাবনা ছিল কি স্যার? কোনটার কথা বলতেছো? তো আমরা আগের স্লাইডে যেটা দেখলাম স্যার, X0। ও, X0 হয় কেন? জি স্যার, মানে স্যার ওখানে ফিমেল আসতেছে কেন স্যার? ওখানে তো মেল হওয়ার কোনো আবার সম্ভাবনা নিয়ে আছে স্যার? যাচ্ছি, মেলটা তো বাঁচে না। ওটা এই বাজে যে না স্যার? X0টা বাঁচে, এই যে X0টা ফিমেল টার্নওভার সিনড্রোম, যেটা X0 হইলে, এই এক্স স্পার্ম যদি এই ক্রোমোজোমটাকে, এই 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 ডিম্বটাকে, মানে ওভামটাকে ফার্টিলাইজ করে, তাহলে X0 হয়, এটা বেঁচে থাকে। কিন্তু ওয়াই ক্রোমোজোম যদি এই ওভামটাকে ফার্টিলাইজ করে, তাহলে Y0 হয়, মানে
সরি 0Y হয়, 0 মানে ক্রোমোজোম নাই, Y হয়। এটা নন ভায়াবল, এটা বেঁচে থাকে না, বাঁচে না, জাইগোট অবস্থায় মারা যায়, নষ্ট হয়ে যায়। Yes. বুঝছো তো? তো যেটা জন্মই হয় না, পৃথিবীতে আসেই না, সেটা তার বৈশিষ্ট্য নির্ণয় করা যায় না। স্যার আচ্ছা, আমি বার বডিটা আবার তোমাদেরকে এক্সপ্লেন করবো না, বা ইন্টারনেটে একটু দেখে নিও। এক্সট্রা বডি মেটেরিয়ালস আর কি এটা। যেখানে নিউক্লিয়াস থাকার কথা সেখানে নিউক্লিয়াস থাকে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনগুলি লেখা রাখো, পরে করবা প্লিজ। টার্নার সিনড্রোম দেখো কি বৈশিষ্ট্য। মনোজমি, ওই যে যেটা এক্স অর X0 একই কথাই। এটা 5000 বেবির ক্ষেত্রে একজনের হইতে পারে। এটা বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস হয়। দেখো এই যে ওয়েবড নেক, মানে গাঁটটা অন্যরকমের, হ্যাঁ। তারপরে স্টর্ট স্টিচুর, তারা একটু খাটো হয়। গাঁটটা দেখছো মোটা, আবার কেমন ওয়েব করা, মানে ওয়েবের বাংলা কি এমনিতে ঢেউ, মানে ঢেউ আকারে থাকে, ঢেউর মতো, মানে কি উঁচু নিচু আর কি। আর এরা স্টেরাইল হয়, মানে এরা বাচ্চা জন্ম দিতে পারে না। তোমাদের আরেকটু সহজ হবে আমি যখন আরেকটা চ্যাপ্টার তোমাদেরকে বুঝাবো। দাঁড়াও, সেটা হচ্ছে যে কিভাবে তোমরা এটা একটু পড়তে থাকো। তোমরা একটু নিজেদের মধ্যে চিন্তা করো, যা বুঝাইলাম এতক্ষণ, 2 মিনিট। আমাদের বাসার নাম্বারটা কত লিখছি আমরা? এটা কি? বলো তো তাড়াতাড়ি। কেন? অভিযোগ দিব তো এটার জন্য। আমাদের বাসাটা কত নাম্বার লিখছি? আমরা 3/8 লিখি। হ্যাঁ, শোনো, এখন জেনেটিক্স এর আলোকে হিজড়াদের জন্ম রহস্য, ওই যে XXY বলছিলাম না, হিজড়া হয় তারা। জি স্যার। এই বিষয়টা আমি এখন তোমাদেরকে বাংলায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ওইটাই এক ধরনের হিজড়াদের উৎপত্তি কেমন করে হয়, এটা সায়েন্টিফিক কারণ কি। সেটা হচ্ছে যে এটা আমি পাবলিশ করছিলাম। যাই হোক, হিজড়া শব্দটির আমি পড়ি, তোমরা খেয়াল করে শোনো ধীরে ধীরে, যেখানে বুঝবা না
এখন নোট করে রাখো, পরে জিজ্ঞাসা করবা। আমি পড়ি সুন্দর করে, তোমরা আশা করি বুঝতে পারবা। হিজরা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো হার্মাফ্রোডাইট, যার আবিধানিক অর্থ উভয় লিঙ্গ, মানে কমন জেন্ডার। ইংরেজিতে একে ট্রান্সজেন্ডারও বলে, যেমন হিজড়াদের কিন্তু এখন ট্রান্সজেন্ডার বলে, তৃতীয় লিঙ্গ বলা হয়। হেলেনিস্টিক যুগের গ্রিক পুরাণের দুটি চরিত্র হারমেস এবং আফ্রোদিতি থেকে হার্মাফ্রোডাইট শব্দটির উৎপত্তি হয়েছে। গ্রিক পুরাণে বর্ণিত আছে, একদা হারমেস ও আফ্রোদিতি দম্পতির সুদর্শন পুত্র হার্মাফ্রোদিতাসের প্রেমে পড়ে যায় ঝর্ণার উপদেবী। সেই উপদেবী দেবতার কাছে প্রার্থনা করে সে যেন চিরতরে হার্মাফ্রোদিতাসের সঙ্গে একীভূত হতে পারে। অর্থাৎ পুরুষের সঙ্গে এই যে উপদেবী যে আছে সে একীভূত হয়ে যাওয়ার জন্য প্রার্থনা করে। অবশেষে দেবতা তার প্রার্থনা মঞ্জুর করলে সে দুজনের সংমিশ্রণে একজন অর্ধ পুরুষ ও অর্ধ নারী সত্তাতে রূপান্তরিত হয়ে যায়। এটা একটা গ্রিক কাল্পনিক আর কি কথা, গ্রিক পুরাণের কথা আর কি। তবে আমি এটা স্টাডি করতে যাইয়া, নোট করো, স্টাডি করতে গিয়ে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকেও স্টাডি করছিলাম যে ইসলাম ধর্ম কি বলে এই ক্ষেত্রে। তা আমি যেটা এমনি কোনো হাদিসে পাই নাই, তবে ইসলামিক এক স্কলারের একটা উদ্ধৃতি আছে, সেইটা তোমাদের এখানে আমি বলতে একটু দ্বিধাবোধ করতেছি, তারপরও বলি, তোমরা সবাই ম্যাচিউরড। সেটা হচ্ছে যে তোমরা জানো কিনা জানি না, এরকমের কথাটা আছে যে যখন মেয়েদের মিনিস্টার চলে তখন মিটিং বা মিলন ঘটানো উচিত না, নিষেধ, এটা মারাত্মকভাবে, এটা হাদিসে বলা আছে। এটাকে সাংঘাতিক ভাবে ইসলাম ধর্ম ডিসকারেজ করে। এতে করে ক্ষতিটা দুই ধরনের হয়, মেয়েদের ক্ষতি হয়, ছেলেরও ক্ষতি হয় মারাত্মকভাবে। কারণ মিনিস্টার চলাকালীন সময়ে প্রচুর পরিমাণে অর্গানিজম বের হয় সঙ্গে, অর্থাৎ অর্গানিজমের এই যে ভ্যাজাইনাল যে সেল ওয়াল আছে সেই সেল ওয়াল গুলি ড্যামেজ হয়, এটা কিন্তু অর্গানিজমের কারণেই। তো এটা একটা রিফ্রেশমেন্ট, আসলে রিপ্রোডাক্টিভ অর্গানের এক ধরনের রিফ্রেশমেন্ট হয়, এটা আল্লাহ প্রদত্ত। তো ওই সময় প্রচুর অর্গানিজম, প্যাথোজেনিক অর্গানিজম কি ডিসচার্জ হয়। তো ওই সময়ে যদি মিটিং করা হয় তাহলে ওই সেলের বড় ধরনের বিভিন্ন ধরনের অসুখ হতে পারে আর কি। তো যাই হোক, এটা নিষেধ করা আছে একদম হাদিস দ্বারা। কোরআনে আছে কিনা আমার ঠিক জানা নাই, খেয়াল নেই, তো হাদিস দ্বারা নিষিদ্ধ, একবারে বুখারী শরীফের হাদিস দ্বারা। হাদিসের রেফারেন্স এই মুহূর্তে আমার মনে নাই। তো এইটার আরেকটা খারাপ দিক হইলো, মানে ব্যাখ্যাটা আসছে এরকমের, যদি ওই সময়ে বা ইসলামিক পন্থায় রিপ্রোডিউস না করে, অর্থাৎ কনজুগেট না করে, তাহলে ওইখানে জিন জাতি আছে যে দুষ্ট জিনেরা অংশগ্রহণ করে, ওই এটার মধ্যে এইভাবে আসছে আর কি, হিজরাতের উৎপত্তি হয় কেন। তো দুষ্ট জিনেরা অংশগ্রহণ করলে মানুষ আর জিন দুইটা আলাদা জাতি, এদের এক সময়ে সেই সৃষ্টির শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত, পরে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যে না, মানে ক্ষমতা রহিত করা হয়েছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তারপরও দুষ্ট জিনেরা অনেক সময় এই সঙ্গমে বা ইন্টারসেক্সে জড়িত হলে তখন যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা
হিজরা হয়। এটা একটা অভিশপ্ত মানে অভিসম্পাত আর কি, অর্থাৎ প্যারেন্টসের অপকর্মের কারণেই বাচ্চার এই অবস্থা হয়, এই নিষিদ্ধ কাজের কারণে। তোমরা শুনছো কি না, গ্রাম বাংলায় একটা বকা আছে, ছিল, আমরা ছোটবেলায় শুনছি যে খন্নাস কইরা বকা দেয়। মহিলার ঝগড়া করলে একজন আরেকজনকে খন্নাস করে বকা দেয়। শুনছো তোমরা? স্যার অনেক অঞ্চলে হয়তো বলে, অনেক অঞ্চলে বলে না স্যার। এই খন্নাস শব্দটা হইল যে মানুষ আর জিনের, দুষ্ট জিনের সমন্বয়ে যেই মানুষের উৎপত্তি, তাকে খন্নাস বলা হয়। এই খন্নাস মানে হইল হিজরা। এরকমের একটা ব্যাখ্যা ওই ইসলামিক এক চিন্তাবিদ দিচ্ছেন আর কি। তো যেহেতু এটার মধ্যে অনেক বিষয় আছে, সেই জন্য আমি এটা উল্লেখ করি নাই আর কি এই আমার এই লেখার মধ্যে, বা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেহেতু আমি তোমাদের অবশ্য 401-এ আমি একটা সাবজেক্ট পড়াই, এনিম্যাল ব্রিডিং এন্ড রিপ্রোডাকশন। তখন আবার আমি এই চ্যাপ্টার গুলি একটু মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ওরা বুঝতে পারে, যেহেতু ম্যাচিউরড হয়, অনেকের বিয়ে শাদী হয় এই। তো যাই হোক, আমি এই বিষয়টা এখন উপস্থাপন করতেছি তোমাদের কাছে, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। এগুলি জীবনে খুব কাজে লাগবে আশা করি। হিজরা সন্তান জন্ম হওয়ার কারণ হিসেবে আধুনিক জেনেটিক্স বা চিকিৎসা বিজ্ঞান কি বলে? জেনেটিক্স বা চিকিৎসা বিজ্ঞানের মতে হিজরা হলো সেক্স ক্রোমোজোমের ত্রুটিপূর্ণ বিন্যাস, মানে ক্রোমোজোমাল অ্যাবারেশন। সেক্স ক্রোমোজোমের কি ত্রুটিপূর্ণ বিন্যাস বা জিনজনিত জন্মগত যৌন প্রতিবন্ধী, জিনের কারণে হয়, জিনের জন্মগত ত্রুটির কারণে হয়। জিনজনিত জন্মগত যৌন প্রতিবন্ধী, প্রতিবন্ধী বিভিন্ন ধরনের আছে, তাই না? জি স্যার। এটা হলো, তারা হলো যৌন প্রতিবন্ধী। অন্ধ প্রতিবন্ধী আছে, হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী আছে, শ্রবণ প্রতিবন্ধী আছে। এরা হচ্ছে যৌন প্রতিবন্ধী। এরা শরীর সব ঠিকই আছে, কিন্তু তারা কি বাচ্চা জন্ম দিতে পারে না। ব্যক্তি যাদের জন্ম পরবর্তী সঠিক লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়, জন্মের পর পর কেউ বলতে পারবে না যে আসলে সে হিজড়া হবে কি না। এটা অনেক ক্ষেত্রেই হয়, বোঝা যায় না আর কি, বা অনেক ক্ষেত্রে বোঝাও যায়। আমরা জানি সৃষ্টির ধারা রক্ষার্থে প্রাকৃতিক নিয়মই সুস্থ প্রাপ্তবয়স্ক একজন পুরুষের শুক্রাশয়ে মানে প্রতিনিয়তই শুক্রাণু তৈরি হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মেলের প্রতিনিয়তই টেস্টিসে কি শুক্রাণু তৈরি হয়। কোথায় তৈরি হয়? সেমিনিফেরাস টিউবেলসে। আশা করি তোমরা জানো, অ্যানাটমি হিস্টোলজিতে পড়ছো বা এমব্রায়োলজিতে। এবং একজন মহিলার ডিম্বাশয় থেকে মানে ওভারি থেকে সাধারণত প্রতি 28 দিন অন্তর অন্তর একটা করে ডিম্বাণু তৈরি হয়, মানে ওভাম তৈরি হয়। আচ্ছা, এই ওভামটা প্রডিউস করতে যাইয়া বা রিলিজ করতে যাই কিন্তু মিনস্টার সাইকেলের উৎপত্তি, অর্থাৎ একটা প্রিপারেশন পুরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের। ডিপ্লয়েড ক্রোমোজোম মানে 2n নাম্বার ক্রোমোজোম বিশিষ্ট আদি জনন কোষ, প্রিমোর্ডিয়াল জার্ম সেল। কথাটা শুনছো? প্রিমোর্ডিয়াল জার্ম সেলের নামই হচ্ছে আদি কোষ। আদি কোষ মানে একবারে শুরুর প্রারম্ভিক কোষ যেটা, এটা ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট থাকে। আমি একটা ক্লাস নিচ্ছি। ওয়ালাইকুম সালাম। 1 ঘন্টা পরে কল দিলে ভালো হবে। হ্যাঁ, ডিম্বাশয় থেকে আচ্ছা, আদি জনন কোষ থেকে পর্যায়ক্রমিক ভাবে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। এটা তোমরা আশা করি পড়ছো, তারপর আমার এই লেকচার থেকেও বুঝছো। তাইলে প্রথমে কি থাকে? 2n সংখ্যক ক্রোমোজোম থাকে।
অটোজোম অথবা ওই যে প্রিমোডিয়াল জার্ম সেল যে বলা হয় আদি কোষ, এটা সেমিনিফেরাস টিউবেলসের চারদিকে থাকে অথবা ওভারির চারদিকে এই সেলগুলি থাকে, ছোট ক্ষুদ্র সেল। আমরা এরা হলো একেবারে আদি কোষ আর কি, এখান থেকে এরা পরিবর্তন হইতে পারে। তো ওই কোষগুলি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় ভাঙ্গে কি হয়, হ্যাপ্লয়েড হইয়া হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু হয়, স্পার্ম হয়। আর ওজেনেসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। বুঝছো তো নাকি? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আরে এগুলি না বুঝলে তো আবার মুশকিল হয়ে যাবে। এগুলি তো হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল। স্যার আসলে অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে তো এই জন্য মানে ইয়া তো হচ্ছে আর কি। অনেকক্ষণ তো তোমাদের বোঝানোর জন্য নিতে হচ্ছে, নাহলে তো আমি শর্ট লিস্ট ছাইড়া দিলে বুঝবা না। জি স্যার বুঝতে পারছি স্যার। কি ইন্টারেস্টিং হচ্ছে না নাকি? 95 জন হয়ে গেছে 104 জন থেকে। স্যার আসলে হচ্ছে নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে, আবার অনেকের এমবি শেষ হয়ে যাচ্ছে এই জন্য স্যার। আচ্ছা শোনো, এমবি শেষ হোক আর নেটওয়ার্কে প্রবলেম হোক, বুঝার চেষ্টা করো। ইন্টারেস্টিং ক্লাস, জি স্যার। বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করবা। তোমরাই তো সময় নিচ্ছ এই যে বারবার জিজ্ঞাসা করে। এগুলি যদি তোমাদের জানা থাকতো তাহলে আমার পড়াইতে সুবিধা হইতো আর কি। ডিপ্লয়েড ক্রোমোজোম, এই যে প্রিমোডিয়াল জার্ম সেল আদি কোষ, এগুলি তো পড়ার কথা তোমাদের। তো এই কোষ থেকে স্পার্ম হবে। তো স্পার্ম বা ওভাম সবসময় হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম বিশিষ্ট হয়। এমনি সেলের মধ্যে থাকে 23 জোড়া ক্রোমোজোম, কিন্তু স্পার্মে 23টা, ওভামে 23টা হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয় কোথায়? মিউসিস প্রক্রিয়ায়। এগুলি মাইটোসিস কাকে বলে, মিউসিস কাকে বলে, এগুলি কিন্তু তোমাদের জানার কথা ছিল, জি স্যার। তাইলে এগুলি বুঝতে সুবিধা হইতো। আর এগুলি যদি না বুঝো মাইটোসিস মিউসিস, তাহলে পরবর্তীতে যে এটা না বুঝানো খুব স্যার কঠিন এগুলো হয়ে যাবে। বুঝি। আচ্ছা, তাহলে স্পার্ম ওভাম হয় কিভাবে এটা বুঝছো? এটা একটা সাধারণ প্রক্রিয়া। সাধারণত ডিম্বাণু এক ধরনের সেক্স ক্রোমোজোম, ডিম্বাণু মানে ওভাম জি স্যার। এক্স ক্রোমোজোম বিশিষ্ট হলেও শুক্রাণু দুই ধরনের হইতে পারে। ওভাম কিন্তু ডিম সবসময় এক্স ক্রোমোজোমধারী হয়, কিন্তু স্পার্ম দুই ধরনের হয়। একটা এক্স ক্রোমোজোমধারী হইতে পারে অথবা ওয়াই ক্রোমোজোমধারী হইতে পারে। এই যে দুই ধরনের হতে পারে, হয়তো এক্স নয়তো ওয়াই সেক্স ক্রোমোজোম বিশিষ্ট। যখন এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দ্বারা ডিম্বাণু এক্স নিষিক্ত হয়, তখন এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট তৈরি হয়। এটা বুঝাইলাম। জি স্যার। যখন এক্স স্পার্ম দিয়া এক্স, ডিম্বাণু তো সবসময় এক্স ডিম্বাণুর সঙ্গে যখন এক্স ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম মিলিত হয়, তখন এক্স জাইগোট হয়, মানে এটা মেয়ে হয়। জি স্যার। আবার যখন ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম এক্স ক্রোমোজোম ওভামকে ফার্টিলাইজ করে, তখন এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট যে জাইগোট তৈরি হয়, এটা সাধারণত সেলে হয়, জি কিন্তু স্যার। সেলে হওয়ার ঘটনাটা একটু কঠিন। এটাই বলা হয়েছে শুক্রাণু ডিম্বাণু। আচ্ছা, তখন সেই জাইগোট থেকে কন্যা শিশু জন্মায়। আচ্ছা, পক্ষান্তরে এটাও বলা হইলো, কিন্তু এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট থেকে সৃষ্ট ভ্রূণের কন্যা শিশুতে পরিণত হওয়া যতটা স্বাভাবিক, এক্স হইলে এটা থেকে যে কন্যা শিশু হইব, এটা হওয়াটা যতটা স্বাভাবিক, এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট থেকে সৃষ্ট ভ্রূণের ছেলে শিশুতে পরিণত হওয়াটা ততটা, কি বলতেছে, এক্স শোনো আবার আমার কথাটা শোনো, এক্স ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট থেকে কি মেয়ে হবে, তাই না? স্যার আপনি কি কোনো হচ্ছে রাইটিং স্লাইড দেখাচ্ছেন? হ্যাঁ। স্যার আমরা ওটা দেখতে পাচ্ছি না। তাই নাকি? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি জেনেটিক কজ অফ ট্রান্সজেন্ডার, এই স্লাইডটা। কি বলো এটা? ওহো, ভেরি স্যাড। আচ্ছা দেখো আবার তো বলো, বুঝতেছো না তোমরা না? এমনি স্যার এতক্ষণ বুঝতে পারছি আপনার কথা শুনে। এই যে এটা এখন দেখতে পাচ্ছ না? জি স্যার এখন দেখতে পাচ্ছি।
আচ্ছা যাই হোক, অসুবিধা নাই তাতেও। দেখো আমার কথাটা শোনো, এক্স এক্স মিলা তো হলো জাইগোট, যে জাইগোটটা হয় এটা হচ্ছে মেয়ে, মেয়ে হবে তাই না? মেয়ে হওয়াটা যতটা স্বাভাবিক এই এক্স এক্স থেকে, কিন্তু এক্স ওয়াই তো ছেলে হওয়ার কথা, এক্স ওয়াই থেকে ছেলে হওয়াটা এত স্বাভাবিক না। এটা একটা কঠিন বিষয়, এটা আমি আসতেছি। শোনো, এই যে এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট থেকে সৃষ্ট ভ্রূণের ছেলে শিশুতে পরিণত হওয়া ততটা স্বাভাবিক নয়। হয়তোবা মানে এই কারণেই কিন্তু পৃথিবীতে সম্ভবত মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। এটা একটা অন্যতম কারণ, এটা আমার আবিষ্কার আর কি। অর্থাৎ মেয়ে বাচ্চার সংখ্যা পৃথিবীতে বেশি হয়, ছেলে বাচ্চার সংখ্যা কম হয়। আবার যুদ্ধ বিগ্রহ এসবের কারণেও কি পুরুষরা বেশি মারা যায়, মহিলারা থেকে যায়, এই কারণে পৃথিবীতে মেয়ের সংখ্যা অনেক বেশি। তবে মেয়ে বাচ্চার সংখ্যাও বেশি হয়, যে মেয়ে বাচ্চাটা সহজেই মেয়ে হিসাবে পরিণত হয়, মেয়ে জাইগোটটা। আর ছেলে জাইগোটটা ছেলে বাচ্চায় পরিণত হইতে একটু মেকানিজম আছে। দেখো কেননা এইখানে দেখো, কেননা এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট থেকে সৃষ্ট ভ্রূণটি কন্যা ভ্রূণ হিসাবে বৃদ্ধি পেতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওয়াই ক্রোমোজোমের SRY সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম জিন সক্রিয় না হয়ে ওঠে। এক্স ওয়াই একটা জাইগোট তাই না, এটাতে ছেলে হওয়ার কথা। এই এক্স ওয়াই জাইগোটটা মেয়ে হিসাবেই বড় হইতে থাকে, ডেভেলপ হইতে থাকে, যতক্ষণ না পর্যন্ত একটা জিন, সেই জিনটা থাকে আবার ওয়াই ক্রোমোজোমের মধ্যেই, ওই জিনটা অ্যাক্টিভ না হয় ততক্ষণ পর্যন্ত ওইটা ছেলে হওয়ার কথা থাকলেও মেয়ে হয়েই থাকে। যদি অ্যাক্টিভ হয় তাইলে কি সেই ভ্রূণটা বা এমব্রায়োটা বা জাইগোটটা ছেলে হিসাবে পরিণত হয়। দেখো এই জিনটার নাম হচ্ছে SRY জিন, সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এটা আমি তোমাদেরকে দিব, ইমেইলে দিয়ে দিব, তোমরা নিজেরা নিবা পড়বা, তাহলে দেখবা যে সহজ হবে সবকিছু মিলাই আমার বুঝানো। তারপরে এই হ্যান্ড নোট দেখে হ্যাঁ তোমরা বুঝতে পারবা। প্রায় 4 সপ্তাহ পর এমব্রায়োনিক তাহলে কি হচ্ছে প্রত্যেকটা বাচ্চায় জন্ম নেয় মানে মেয়ে হিসাবে তারা ইয়ে করে, মানে বিহেভিয়ারটা দেখায় পরবর্তীতে? হ্যাঁ, এক্স এক্স যেটা মেয়ে হওয়ার কথা সেটা মেয়েই হয়, যেটা ছেলে হওয়ার কথা এইটাও মেয়ে হইয়াই মেয়ের স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার 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 কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। স্যারকে মনে হয় ফোন দেওয়া উচিত।